করা যাক। ডাইনিং টেবিলের চারপাশে তখন থমথমে নীরবতা। রহিমা খালা স্থির হয়ে দাঁড়িয়ে আছে, তার হাত কাঁপছে, কপাল বেয়ে ঘাম ঝরছে। রাকিব ধীরে ধীরে আবার বলল, ব্যাগটা আনেন এখনই। রহিমা খালা তোতলাতে লাগলো, আমি কিছু করি নাই বাবা। মাহবুব রহমান এবার কঠিন গলায় বললেন, যদি কিছু না করে থাকো তাহলে ভয় কিসের? আমিনা বেগমও শান্ত স্বরে বললেন, রহিমা ব্যাগটা এনে দেখাও, বিষয়টা শেষ হোক। রহিমা খালা আর কিছু না বলে ধীরে ধীরে রান্নাঘরের দিকে চলে গেল। পুরো ঘরে চাপা উত্তেজনা। রনির বুকের ভেতরটা এখনো ধরফর করছে। রনি নিচের দিকে তাকিয়ে শক্ত করে নিজের হাত চেপে ধরল। রাকিব সেটা খেয়াল করেছে। সে ধীরে রনির পাশে এসে দাঁড়িয়ে খুব আস্তে করে বলল, তুই কোনো চিন্তা করিস না, আমি থাকতে কেউ তোকে অপমান করতে পারবে না। রনি মুখ তুলে তাকালো, কিন্তু কিছু বলল না, শুধু চোখ দুটো অদ্ভুতভাবে ভিজে উঠল। কয়েক মিনিট পর রহিমা খালা ফিরে এলো, হাতে তার পুরনো বাদামি ব্যাগ। সে ব্যাগটা শক্ত করে ধরে আছে, যেন কেউ ছিনিয়ে নেবে। মাহবুব রহমান বললেন, খোলো। রহিমা খালা কাপা গলায় বলল, আপনারা আমারে বিশ্বাস করেন না? এত বছর এই বাসায় কাম করলাম। রাকিব বিরক্ত হয়ে বলল, নাটক না করে ব্যাগটা খুলেন। অবশেষে রহিমা খালা ধীরে ধীরে চেন খুলল। ভেতরে কাপড়, একটা পানির বোতল, আর কিছু বাজারের জিনিস। সবাই কয়েক সেকেন্ড চুপ। রহিমা খালা যেন একটু সাহস ফিরে পেল। সে সাথে সাথে বলল, দেখেছেন, কিছু পেয়েছেন? এখন আমারে মিথ্যা অপবাদ দিতেছেন। আফরিন ভ্রুকুচকে বলল, কিন্তু আমি তো দেখেছিলাম। রহিমা খালা দ্রুত বলে উঠল, তুমি ভুল দেখেছ। পরিস্থিতি আবার ঘুরে যেতে লাগলো। রনির বুকের ভেতরটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসছে। তার মনে হচ্ছিল হয়তো এবারও শেষ পর্যন্ত দোষটা তার ঘাড়েই পড়বে। ঠিক তখনই রাকিব হঠাৎ বলল, এক মিনিট, এই পাশের ছোট চেনটা খুলেন তো। রহিমা খালা মুহূর্তে থেমে গেল। তার চোখে স্পষ্ট ভয় ফুটে উঠল। রাকিবের চোখ শুরু হয়ে এলো। কি হলো, খুলতে সমস্যা কোথায়? রহিমা খালা এবার সত্যি ঘাবড়ে গেল। ওখানে কিছু নেই। মাহবুব রহমান গর্জে উঠলেন, তোমাকে খুলতে বলা হয়েছে, খোলো। কাঁপতে কাঁপতে রহিমা খালা ছোট চেইনটা খুলল। আর পরের মুহূর্তেই সবার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। ভেতরে মোটা টাকার বান্ডিল। আমিনা বেগম হতবাক হয়ে বললেন, এই তো। মাহবুব রহমান দ্রুত টাকা গুনে দেখলেন, পুরো 50,000 টাকা। ঘরের বাতাস যেন এক মুহূর্তে জমে গেল। আফরিন অবাক হয়ে বলল, সত্যি খালা টাকা নিয়েছিল? রহিমা খালা হঠাৎ কাঁদতে শুরু করলো, ভুল হয়েছে ভাই, আমার ছেলের খুব অসুখ, টাকার দরকার আছিল। আমি ভাবছিলাম পরে আবার রেখে দিমু। মাহবুব রহমানের মুখ শক্ত হয়ে গেল। তিনি রেগে বললেন, তাই বলে চুরি করে? রহিমা খালা কান্না করতে করতে বলল, লোভে না ভাই, বাধ্য হইয়া। কিন্তু রাকিবের চোখে তখনও রাগ। সে ঠান্ডা গলায় বলল, টাকা নেওয়ার চেয়েও বড় অপরাধ কি জানেন? নিজের দোষ লুকানোর জন্য নির্দোষ মানুষের দিকে আঙ্গুল তোলা। কথাটা শুনে রহিমা খালা মাথা নিচু করে ফেলল। রনির বুকের ভেতরটা হঠাৎ ভারী হয়ে উঠল। কারণ এই দৃশ্যটা তার কাছে নতুন না। সব সময় কেউ না কেউ নিজের দোষ লুকাতে তাকে সামনে ঠেলে দিয়েছে। আমিনা বেগম ধীরে রনির দিকে তাকালেন। তার চোখে এবার অপরাধবোধ স্পষ্ট। তিনি বললেন, রনি বাবা, আমরা তোকে সন্দেহ করিনি ঠিকই, কিন্তু তোর খারাপ লাগছে নিশ্চয়ই। রনি শান্ত গলায় বলল, আমি অভ্যস্ত আন্টি। মাত্র 3টা শব্দ, কিন্তু শব্দগুলোর ভেতরে লুকিয়ে থাকা কষ্টটা যেন পুরো ঘরটাকে নীরব করে দিল। রাকিব দাঁতে দাঁত চেপে রহিমা খালার দিকে তাকালো। তার নিজেরই খারাপ লাগছিল। রনিকে আবারও এমন পরিস্থিতির মুখোমুখি হতে হলো। মাহবুব রহমান গভীর শ্বাস নিয়ে বললেন, রহিমা, তুমি আজকে থেকে আর এই বাসায় কাজ করবে না। রহিমা খালা কাঁদতে কাঁদতে বলল, ভাই, আমারে মাফ কইরা দেন। কিন্তু মাহবুব রহমান আর কিছু বললেন না। রহিমা খালা ধীরে ধীরে বেরিয়ে গেল। বিকেলের নরম আলো তখন জানালার ফাঁক দিয়ে ঘরের ভেতরে ঢুকছে। রনির সাথে একটু আড্ডা দেওয়ার জন্য ধীর পায়ে ওর রুমের দিকে এগিয়ে যায় রাকিব। কিন্তু দরজার সামনে পৌঁছতেই ভেতরের দৃশ্য দেখে হঠাৎ থমকে দাঁড়ায় সে। রনি চুপচাপ নিজের পুরনো ব্যাগটা গোছাচ্ছে। চোখে মুখেও নেই কোনো অনুভূতির ছাপ। খুব যত্ন করে সে শুধু সেই পোশাকগুলোই ব্যাগে রেখেছে, যেগুলো এই বাড়িতে প্রথম আসার সময় সঙ্গে করে এনেছিল। আর মাহবুব রহমানের কিনে দেওয়া নতুন পোশাকগুলো বিছানার একপাশে সুন্দর করে ভাঁজ করে রাখা, যেন সেগুলোর ওপর তার আর কোনো অধিকার নেই। দৃশ্যটা দেখে রাকিবের বুকের ভেতরটা হঠাৎ কেমন মোচড় দিয়ে ওঠে। কিছুক্ষণ দরজার সামনেই নিশ্চুপ দাঁড়িয়ে থাকে সে। তারপর রুমের ভেতর আসতে আসতে বলল, কি ব্যাপার, তুই ব্যাগ গোছাচ্ছিস কেন? রনি ঠান্ডাভাবে উত্তর দিল, চলে যাব। রাকিব এটা শুনে কয়েক সেকেন্ড স্থির হয়ে দাঁড়িয়ে রইল। মনে হলো কথাটা ঠিকমতো কানে ঢুকছে না। ও অবাক হয়ে জিজ্ঞেস করলো, মানে কোথায় যাবি তুই? রনি ব্যাগে কাপড় ভাঁজ করতে করতেই শান্ত গলায় বলল, যেখানে থেকে এসেছিলাম সেখানেই। রাকিব বিরক্ত গলায় বলল, হঠাৎ এইসব নাটক কেন শুরু করেছিস? রনি থেমে গেল। তারপর আস্তে করে মাথা তুলে তাকিয়ে বলল, নাটক না ভাই, আমি এখানে যতদিন থাকবো ততদিন এসব চলতেই থাকবে। আজকে টাকা, কালকে অন্য কিছু।
বারবার তোদের জন্য সমস্যার কারণ হতে চাই না। রাকিব এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইল। ছেলেটা এত শান্তভাবে কথাগুলো বলছে, অথচ সেই শান্ত গলার আড়ালে জমে আছে বছরের পর বছর চাপা কষ্ট। রাকিব কি করবে বুঝতে পারছে না। ও এক দৌড়ে মাহবুব রহমানের রুমে গিয়ে ওনাদের উদ্দেশ্যে বলে, আব্বু আম্মু তাড়াতাড়ি চলো, দেখে যাও রনি কি করছে। ও নাকি এই বাড়ি ছেড়ে চলে যাবে। রাকিবের কথা শুনে মাহবুব রহমান আর আমেনা বেগম দুজনেই চমকে উঠলেন। কি বলছিস তুই? আমেনা বেগম প্রায় আতঙ্কিত গলায় বলে উঠলেন। রাকিব বলল, আমি মিথ্যা বলছি না আম্মু, ও সত্যি ব্যাগ গোছাচ্ছে। কথা শেষ করে রাকিব আবার দ্রুত রনির রুমের দিকে চলে গেল। মাহবুব রহমান আর আমেনা বেগমও পেছন পেছন এলেন। রুমে ঢুকতেই দেখা গেল রনি তখনও কাপড় গুছিয়ে ব্যাগের চেন লাগাচ্ছে। আমেনা বেগমের বুকটা হঠাৎ কেঁপে উঠল। রনিকে তিনি তার সন্তানের মতো দেখেন। সেই সন্তান তাদের ছেড়ে চলে যাবে। আমেনা বেগম বললেন, রনি বাবা, এসব কি? রনি একটু থামল, তারপর নিচের দিকে তাকিয়ে শান্তস্বরে বলল, আমি চলে যাচ্ছি আন্টি। মাহবুব রহমান গম্ভীর গলায় বললেন, কোথাও যেতে হবে না তোকে। রনি হালকা হাসল। সেই হাসিতে আনন্দের চেয়ে কষ্টই বেশি ছিল। রনি বলল, আমি বাহিরের মানুষ, আমি থাকলে আবার সমস্যা হবে আঙ্কেল। আজকে যা হলো কালকে আবার অন্য কিছু হবে। কথাগুলো শুনে ঘরটা আবার নিস্তব্ধ হয়ে গেল। রাকিব দাঁতে দাঁত চেপে বলল, সবসময় পালিয়ে যাওয়াটাই সমাধান নাকি? রনি এবার প্রথমবারের মতো একটু জোরে বলল, তাহলে কি করব আমি? প্রতিদিন অপেক্ষা করব কখন আবার কেউ আমার দিকে আঙ্গুল তুলবে? আমেনা বেগম ধীর গলায় বললেন, আমরা তো তোমাকে একবারও দোষী বলিনি রনি। রনি শান্ত স্বরে বলল, একটা সত্যি কথা বলবেন আন্টি, একবারের জন্য কি আপনার মনে হয়নি যে টাকাটা আমি নিয়েছি? রনির প্রশ্ন শুনে আমেনা বেগম চুপ হয়ে গেলেন। ধীরে ধীরে মাথা নিচু করে ফেললেন তিনি। কি উত্তর দেবেন কিছুই বুঝে উঠতে পারছেন না তিনি। রহিমার কথাগুলো শুনে তিনিও তো মনে মনে একবার ভেবেছিলেন হয়তো সত্যি টাকাটা রনি নিয়েছে। আমেনা বেগমের মাথা নিচু দেখে রনি বলল, কোনো ব্যাপার না আন্টি, আমি কষ্ট পাইনি। যেখানে নিজের বাবা অন্য কারো কথা বিশ্বাস করে সেখানে আপনাদের মনে হওয়া অসম্ভব কিছু না। মাহবুব রহমান ধীরে ধীরে রনির সামনে এসে দাঁড়ালেন। তারপর খুব শান্ত গলায় বললেন, তুই কি সত্যিই মনে করিস আমরা তোকে বোঝা ভাবি? রনি কোনো উত্তর দিল না। মাহবুব রহমান দীর্ঘশ্বাস ফেললেন। তারপর বললেন, জীবনে অনেক মানুষ দেখেছি বাবা, কিন্তু তোর মতো এত চুপচাপ কষ্ট সহ্য করা ছেলে খুব কম দেখেছি। আজকের ঘটনার পর যদি তুই চলে যাস তাহলে সেটা আমাদের ব্যর্থতা হবে। আমেনা বেগমের চোখ ভিজে উঠল। তিনি ধীরে রনির মাথায় হাত রেখে বললেন, তুমি এই বাসায় অতিথি না রনি, পরিবারের একজন। পরিবারের মানুষকে কি এভাবে চলে যেতে দেওয়া যায়? রনির বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল। পরিবার শব্দটা যেন তার কানে অচেনা লাগলো। সে নিচের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আমাকে নিয়ে পরে আফসোস করবেন না তো? কথাটা শুনে আমেনা বেগম আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি সরাসরি রনিকে জড়িয়ে ধরে বললেন, পাগল ছেলে, তোমাকে নিয়ে আফসোস না, বরং তোমাকে আগে না বুঝতে পারার আফসোস হবে আমাদের। রনি পুরোপুরি স্থির হয়ে গেল। সম্ভবত অনেক বছর পর কেউ তাকে এত আপন করে জড়িয়ে ধরেছে। তার চোখের কোণে জমে থাকা পানিটা এবার ধীরে গড়িয়ে পড়ল। রাকিব পাশে দাঁড়িয়ে সব দেখছিল। বুকের ভেতর চাপা একটা স্বস্তি কাজ করলেও কোথায় যেন অদ্ভুত একটা কষ্টও হচ্ছিল। সে হঠাৎ জোরে বলে উঠল, ব্যাগটা নামা এখন। আর যদি আবার পালানোর কথা বলিস তাহলে কিন্তু সত্যি সত্যি মার খাবি আমার হাতে। রনির মুখে অল্প হাসি ফুটে উঠল। অনেকদিন পর সেই হাসিটা সত্যিকারের লাগছিল। দেখতে দেখতে 6 মাস কেটে গেছে। সময় যেন ধীরে ধীরে এই বাড়িটার অনেক কিছু বদলে দিয়েছে। যে বাড়িটায় একসময় রনি নিজেকে অতিথি মনে করত, এখন সেই বাড়ির প্রতিটা কোণায় তার উপস্থিতি মিশে গেছে। ডাইনিং টেবিলে রনিকে ছাড়া এখন কেউ খেতে বসে না। সন্ধ্যার চায়ে রনির জন্য আলাদা কাপ রাখা হয়। আর আমেনা বেগম তো প্রায়ই অভিযোগ করেন, এই ছেলে দিনে দিনে এত শুকাইতেছে কেন, ঠিক মতো খাওয়া দাওয়া করে না। সকালবেলা ডাইনিং টেবিল জুড়ে নাস্তার আয়োজন। মাহবুব রহমান খবরের কাগজ দেখছেন, আফরিন ফোনে স্ক্রল করছে, আর রাকিব সোফায় আতশোয়া হয়ে বসে আছে। ঠিক তখনই রান্নাঘর থেকে আমেনা বেগমের গলা ভেসে এলো, রনি, নাস্তা ঠান্ডা হয়ে যাচ্ছে বাবা, কলেজে যেতে হবে না? রনি নিজের রুম থেকে বের হলো, পরনে সাদা শার্ট আর কালো প্যান্ট। 6 মাসে ছেলেটার চেহারায় অনেক পরিবর্তন এসেছে। আগের সেই ভীতু চুপচাপ ভাবটা কিছুটা কমেছে। চোখে মুখেও এখন অল্প আত্মবিশ্বাস ফুটে ওঠে। রাকিব হালকা হেসে বলল, বাহ, কলেজের জুনিয়র মেয়েদের হার্ট অ্যাটাক দেওয়ার পুরো প্রস্তুতি নিয়ে নামছিস দেখি। রনি বিরক্ত মুখে চেয়ার টেনে বসে বলল, তুই কি সারাক্ষণ এসবই ভাবিস? রাকিব বলল, হ্যাঁ ভাবি, সবাই তোর উপর ক্রাশ খায়, আমি কি দোষ করেছি বল? মাহবুব রহমান হেসে ফেললেন। রনি মাথা নিচু করে নাস্তা খেতে লাগলো।
কিন্তু ঠোঁটের কোণে চাপা হাসিটা লুকাতে পারল না। এই 6 মাসে সে বুঝে গেছে এই মানুষগুলো সত্যিই তাকে আপন করে নিয়েছে। নাস্তা শেষ করে সবাই যখন যার যার কাজে ব্যস্ত হয়ে পড়েছে, তখন রনি ও রাকিব নিজেদের ব্যাগটা কাঁধে তুলে দরজার দিকে এগিয়ে গেল। আমেনা বেগম রান্নাঘর থেকে বের হয়ে এসে রাকিব আর রনির হাতে টিফিন বক্স ধরিয়ে দিলেন আর বললেন, বাহিরের উল্টাপাল্টা খাবার খাবে না, এটা দুপুরে খেয়ে নিও। রাকিব অবাক হয়ে বলল, আম্মু, আমরা ক্যান্টিনে খেয়ে নিতে পারবো। আমেনা বেগম কড়া গলায় বললেন, একদম না। গত সপ্তাহে কি খেয়ে পেট খারাপ করেছিলে ভুলে গেছো? আফরিন মুখ চেপে হাসতে লাগলো। রাকিব অসহায়ের মতো রনির দিকে তাকালো, কিন্তু রনি হালকা হেসে বলল, নিয়ে চল চুপচাপ, আন্টি রেগে গেলে সমস্যা আছে। শেষমেশ হাল ছেড়ে দিয়ে রাকিব টিফিনটা নিল। তারপর সবার দিকে তাকিয়ে ছোট করে বলল, আমরা আসি। মাহবুব রহমান খবরের কাগজের ফাঁক দিয়েই বললেন, সাবধানে যাস বাবারা। রনি ও রাকিব বেরিয়ে যাওয়ার পরও আমেনা বেগম কিছুক্ষণ দরজার দিকে তাকিয়ে রইলেন। আফরিন সেটা খেয়াল করে মুচকি হেসে বলল, কি ব্যাপার আম্মু, ছেলেরা কলেজে গেছে, বিদেশে তো যাচ্ছে না। আমেনা বেগম হালকা ধমক দিয়ে বললেন, চুপ কর, রনিকে নিয়ে সারাক্ষণ টেনশন হয়, ছেলেটা যেন আর কোনো কষ্ট না পায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সৎমায়ের অপবাদ গল্পের 6 নম্বর পর্ব এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি অসুস্থ থাকায় এখন রেগুলার ভিডিও দিতে পারতেছি না, আর ভিডিও দিলেও সেটা বেশি একটা লং করতে পারতেছি না, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ইনশাআল্লাহ আর কিছুদিন পর সুস্থ হয়ে গেলে আমি আবারও আগের মতোই রেগুলার হওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ। বিকেলের শেষ আলো তখন পুরো কলেজ ক্যাম্পাস জুড়ে ছড়িয়ে পড়েছে। কোলাহল ধীরে ধীরে কমে এসেছে। মাঠের একপাশে বড় কৃষ্ণচূড়া গাছটার নিচে দাঁড়িয়ে আছে নীলা। তার হাত দুটো বারবার কাঁপছে, আর বুকের ভেতরটা অস্বাভাবিক দ্রুত ধুকপুক করছে। কিছু দূরে দাঁড়িয়ে রনি কয়েকজন ক্লাসমেটের সাথে কথা বলছিল। হঠাৎ নীলার দিকে তাকাতেই ছেলেগুলো দুষ্টু হাসি দিয়ে একে একে সরে গেল। রনি ধীরে ধীরে এগিয়ে এসে শান্ত গলায় বলল, আপনি কিছু বলবেন বলেছিলেন। নীলা কয়েক সেকেন্ড চুপ করে রইল, যেন সাহস জোগাড় করছে। তারপর আস্তে করে বলল, হ্যাঁ, আসলে অনেকদিন ধরেই একটা কথা বলতে চাচ্ছিলাম। রনি ভ্রু কুঁচকে তাকালো। নীলা হালকা কাপা গলায় বলল, আমি জানি তুমি খুব চুপচাপ স্বভাবের, সবার সাথে মেশো না, কিন্তু তোমাকে যত দেখেছি ততই মনে হয়েছে তুমি অন্যরকম। রনি কিছু বলল না, শুধু শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল। নীলা এবার গভীর শ্বাস নিয়ে বলে ফেলল, আমি অনেক চেষ্টা করেছি নিজেকে সামলানোর, কিন্তু পারিনি। আমি তোমাকে পছন্দ করি রনি, অনেক বেশি। কথাটা বলে সে চোখ নামিয়ে ফেলল। লজ্জা আর ভয় মিশে তার পুরো মুখ লাল হয়ে গেছে। চারপাশে কয়েক মুহূর্তের নীরবতা নেমে এলো। রনি স্থির হয়ে দাঁড়িয়ে রইল, যেন কথাগুলো শুনেও ঠিক বিশ্বাস করতে পারছে না। তারপর খুব ধীরে বলল, নীলা, তুমি হয়তো ভুল বুঝছো। নীলা দ্রুত মাথা তুলল, না, আমি ভেবে বলছি, তোমার পাশে থাকতে চাই আমি। রনির বুকের ভেতরটা হঠাৎ অদ্ভুত ভারী হয়ে উঠল। সে কিছুক্ষণ নিচের দিকে তাকিয়ে রইল, তারপর শান্ত স্বরে বলল, তুমি খুব ভালো মেয়ে, কিন্তু আমি এসবের জন্য প্রস্তুত নই। নীলার মুখের হাসিটা ধীরে ধীরে মলিন হয়ে গেল। অবাক হয়ে বলল, মানে? রনি মৃদু দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি এখনো নিজের জীবনটাই ঠিকভাবে সামলাতে শিখিনি। সম্পর্ক, ভালোবাসা এসব নিয়ে ভাবার জায়গায় আমি নেই। আর তুমি হয়তো আমার অতীত সম্পর্কে জানো না। আমার নিজের কোনো বাড়ি নেই, রাকিবদের বাড়িতে আমি থাকি। আমি এটাও জানি না আমার ভবিষ্যৎ কি। জেনে শুনে আমার অনিশ্চিত জীবনে তোমাকে জড়াতে চাই না। নীলা বলল, কিন্তু আমি তো রাকিবের থেকে তোমার সম্পর্কে সবকিছু জেনেই তোমাকে ভালোবেসেছি। রনি কঠোরভাবে বলল, নীলা, এটা নিয়ে আর কোনো কথা না বললে আমি খুশি হব। নীলার চোখ ভিজে উঠতে শুরু করলো। নীলা বলল, তাহলে একটুও কি আমার জন্য কিছু অনুভব করো না? রনি চুপ করে রইল কয়েক সেকেন্ড, তারপর খুব আস্তে করে বলল, সম্মান করি, কিন্তু তার বেশি কিছু না। কথাটা যেন সরাসরি গিয়ে নীলার বুকে আঘাত করলো। সে জোর করে ছোট্ট একটা হাসি দিল। ও, বুঝেছি। রনি খারাপ লাগা গলায় বলল, আমি দুঃখিত। নীলা দ্রুত চোখের কোণের পানি মুছে ফেলল। তারপর নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করে বলল, সরি বলার কিছুই নেই, অনুভূতি তো জোর করে হয় না। কথাটা বললেও গলাটা কেঁপে উঠল তার। রনি কিছু বলতে গিয়েও থেমে গেল। নীলা চলে যেতে নিলে রনি বলল,
নীলা, এই সামান্য কারণের জন্য তোমার আমার বন্ধুত্ব নষ্ট করে দিও না। আমি চাই আমাদের বন্ধুত্ব আগের মতো স্বাভাবিক থাকুক। নীলা আর দাঁড়ালো না, ধীরে ধীরে সেখান থেকে চলে গেল। রনি স্থির হয়ে দাঁড়িয়ে তার চলে যাওয়া দেখলো। বুকের ভেতর কোথায় যেন চাপা একটা অস্বস্তি হচ্ছিল। সেই সবে পাত্তা না দিয়ে রনি আপন মনে হাঁটা শুরু করলো। এই 6 মাসে অনেক পরিবর্তন ঘটলেও সবচেয়ে বেশি পরিবর্তন ঘটেছে পাভেলের মধ্যে। সে এখন রাসেলের ডান হাত। দিনে দিনে সে রাসেলের চাইতেও বেশি হিংস্র হয়ে উঠেছে। কাউকে খুন করার আগে তার হাত একবারও কাঁপে না। এই তো কিছুক্ষণ আগে এক দোকানদার তাদের চাঁদা না দেওয়ার অপরাধে মৃতপ্রায় অবস্থায় সেই দোকানির দোকানের সামনে রেখে এসেছে। রাসেল পাভেলের কাঁধে হাত রেখে ধীরে ধীরে হেসে বলল, দিন দিন তুই কিন্তু আমার থেকেও ভয়ঙ্কর হয়ে উঠতেছিস পাভেল। আগে মানুষ মারার আগে 2 বার ভাবতি, এখন চোখের পলকও ফেলিস না। পাভেল ঠান্ডা চোখের সামনে তাকিয়ে সিগারেটের ধোঁয়া ছাড়ল। তার মুখে কোনো অনুভূতি নেই, যেন একটু আগেই একটা মানুষকে মেরে আধমরা করে আসাটা তার কাছে খুব স্বাভাবিক ব্যাপার। পাভেল নিচু গলায় বলল, দুনিয়া বদলাইছে ভাই, নরম হইলে মানুষ মাথায় উঠে নাচে, ভয় দেখাতে না পারলে কেউ কথা শোনে না। রাসেল মুচকি হেসে বলল, এই জন্যই তোকে পছন্দ করি। কথা বলতে বলতেই পাভেলের মোবাইলে হঠাৎ কল আসে। মোবাইলটা হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকাতেই দেখলো ওর মা কল দিয়েছেন। কয়েক সেকেন্ড চুপ করে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল সে। তারপর কল রিসিভ না করে নিঃশব্দে কেটে দিল। মুহূর্তের মধ্যেই মোবাইলটা অফ করে পকেটে রেখে দিল পাভেল। ওদিকে মুখে আঁচল চেপে নিঃশব্দে কাঁদছেন নাসরিন বেগম। যে ছেলেটার মাত্র 15-20 দিন পর বাড়ি ফেরার কথা ছিল, সে ছেলে আজকে 6 মাস পেরিয়ে গেলেও আর ফিরে আসেনি। প্রথম প্রথম অন্তত ফোনে কথা হতো, ছেলের কণ্ঠ শুনে নিজেকে সান্ত্বনা দিতে পারতেন তিনি। কিন্তু এখন পাভেল ফোনও রিসিভ করে না, উল্টো বারবার কল দিলে মোবাইল বন্ধ করে রাখে। শফিক মিয়া চেয়ারে বসে খবরের কাগজ পড়তে পড়তে বললেন, পরের জন্য গর্ত খুঁড়লে সেই গর্তে নিজেকেই পড়তে হয়। নাসরিন বেগম স্বামীর কথায় কেঁপে উঠলেন। চোখ মুছতে মুছতে বললেন, আপনি কিভাবে এত কঠিন কথা বলতে পারেন? ছেলে আমার যেখানেই থাকুক, ভালো থাকলেই হলো। শফিক মিয়া তিক্ত হেসে খবরের কাগজটা টেবিলের উপর ছুঁড়ে রেখে বললেন, ভালো? যে ছেলে নিজের মায়ের ফোন পর্যন্ত ধরতে চায় না, সে ভালো আছে নাকি খারাপ সেটাও তো জানি না আমরা। ঘরটা আবার নিস্তব্ধ হয়ে গেল। দেয়ালের ঘড়িতে তখন রাত 10:30। বাহিরে হালকা বৃষ্টি শুরু হয়েছে। টিনের চালে টুপটাপ শব্দ পড়ছে। নাসরিন বেগম ধীরে সোফায় বসে পড়লেন। তারপর বললেন, আমি শুধু একবার ওকে চোখের সামনে দেখতে চাই। শফিক মিয়া উত্তরে বললেন, নিজের ছেলের জন্য এত আকুতি মিনতি, অথচ আমার ছেলেটাকে একদিনও শান্তিতে থাকতে দিলি না। আমার ছেলেকে দেওয়া প্রতিটা কষ্টের ফল তোরা একদিন ঠিকই পাবি। তারপর দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আমি নিজেও যেন রনির সাথে করা অন্যায়ের শাস্তি পাই। আজকে রনি রাকিবকে কলেজে রেখে একাই বাড়িতে চলে এসেছে। কিছুক্ষণ পরে রাকিবও বাড়িতে ফিরে আসে, তবে সে নিজের রুমে না গিয়ে সরাসরি ঢুকে পড়ে রনির রুমে। রুমে ঢুকেই রাকিব রনির সামনে এসে দাঁড়ায়, চোখে রাগ আর হতাশা স্পষ্ট। বেশ জোরেই সে বলে ওঠে, তোর সমস্যা কি? আমাকে কি খুলে বলবি রনি? রনি রাকিবের দিকে তাকিয়ে শান্ত গলায় জবাব দেয়, আমার আবার কি সমস্যা হবে? কোনো সমস্যা নেই। রাকিব একটু সামনে এগিয়ে এসে বলে, তাহলে নীলাকে রিজেক্ট করে দিলি কেন? রনি কিছুক্ষণ চুপ থেকে আস্তে করে বলে, ওর জন্য আমার মনে কোনো অনুভূতি নেই। আমি যে কারণে রিজেক্ট করেছি সেটা আমিও ওকে পরিষ্কারভাবে বলেছি। আমি ওকেও পরিষ্কারভাবে বলেছি। রাকিব এবার আরো কঠোর গলায় বলে ওঠে, আমার সাথে মিথ্যা বলার চেষ্টা করবি না রনি। নীলার জন্য তোর মনে কি আছে সেটা আমি নিজের চোখে দেখেছি। আর তুই যে কারণগুলো দেখাচ্ছিস সেগুলো আসল কারণ না। আসল কথা বল, কি কারণে ওকে রিজেক্ট করেছিস? তারপর রনি যা উত্তর দিল তার জন্য রাকিব মোটেও প্রস্তুত ছিল না। রনি মাথা নিচু করে বলল, আমার নীলাকে ফিরিয়ে দেওয়ার কারণ তুই নীলাকে ভালোবাসিস। রাকিব যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না। কয়েক সেকেন্ড সে পুরোপুরি স্থির হয়ে রইল। তারপর কপাল কুঁচকে ধীরে ধীরে বলল, কি আজে বাজে কথা বলছিস তুই? রনি শান্ত গলায় বলল, আজে বাজে না, আমি অনেক আগেই বুঝেছি। রাকিব এবার বিরক্ত হয়ে বলল, কি বুঝেছিস? আর আমি নীলাকে ভালোবাসি কে বলল তোকে এসব? রনি মলিন হেসে বলল, কারো বলার দরকার হয় না ভাই, কিছু জিনিস চোখে দেখা যায়। রাকিব কিছু বলতে গিয়েও থেমে গেল। রনি ধীরে ধীরে বলতে লাগলো, নীলার জন্য তোর মনে কি চলে সেটা আমার কাছে স্বচ্ছ পানির মতো পরিষ্কার। রাকিব এবার হঠাৎ করে রেগে উঠে বলল, তুই কি নিজেকে মহান প্রমাণ করতে চাইতেছিস? আমার জন্য নিজের অনুভূতি চাপা দিবি? রনি শান্ত গলায় বলল, এটা মহান হওয়ার কিছু না। আমি শুধু চাই না আমার কারণে তোর কষ্ট হোক। তোর কাছে এমনিতেই অনেক ঋণী। রাকিব নিজেকে শান্ত করে রনির কাঁধে হাত রেখে বলল, দেখ ভাই, আমি সেটা মানছি। প্রথম প্রথম নীলার প্রতি আমার দুর্বলতা ছিল, কিন্তু এখন সেটা নেই। ওটা শুধুই মোহ, ওটার নাম ভালোবাসা দিস না।
আর আমি তোর মতো এত মহান নই যে তোর জন্য নিজের ভালোবাসা ত্যাগ করব। রনি বলল কিন্তু। রাকিব রনিকে আটকে বলল কোনো কিন্তু না। আমার একটা প্রশ্নের জবাব দিবি, কোনো ভনিতা করবি না। তুই নীলাকে ভালোবাসিস, হ্যাঁ অথবা না? রনি মাথা নিচু করে জবাব দিল, হ্যাঁ আমি নীলাকে ভালোবাসি। রনির জবাবে রাকিবের মুখে বিজয়ের হাসি দেখা গেল। ও রনির কাঁধে চাপড় মেরে বলল, তাহলে তো কোনো কথাই নেই। তুই কালকেই গিয়ে নীলাকে নিজের মনের কথা বলবি। রনি কিছু বলতে যাবে তার আগেই রাকিব বলল, আর একটাও কথা না, আমি এখন ঘরে যাচ্ছি। কাল তুই তোর মনের কথা নীলাকে খুলে বলবি। আর কিছু শুনতে চাই না আমি। ভার্সিটির ক্যাম্পাসটা বিকেলের আলোয় সোনালি হয়ে উঠেছে। গাছের পাতাগুলোয় হালকা বাতাস দুলে দুলে শব্দ করছে। দূরে স্টুডেন্টদের হাঁটাচলা, হাসাহাসি সব মিলিয়ে একদম স্বাভাবিক একটা দিন। কিন্তু রনির ভেতরের পৃথিবীটা একদম উল্টো। সে বারবার নিজের শার্টের বোতাম ঠিক করছে, আবার খুলছে, আবারও ঠিক করছে। হাতের ঘাম মুছছে। বুকের ভেতর অদ্ভুত একটা ভয় আর উত্তেজনা একসাথে কাজ করছে। আজকে সে নীলাকে সব বলবে। রাকিবের কথাগুলো এখনো মাথায় ঘুরছে। কালকে গিয়ে বলবি, আর কোনো কথা না। নীলা, রাকিব ও রনি কলেজ থেকে বের হয়ে রাস্তায় হাঁটছিল। নীলা আজকে বেশ চুপচাপ। রাকিব বারবার চোখের ইশারায় রনিকে বলছে নীলাকে সবকিছু বলার জন্য। রনি নিজের মনের মধ্যে সাহস জুগিয়ে নীলার পাশে গিয়ে দাঁড়ায়। তারপর আস্তে আস্তে নীলাকে ডাকলো, নীলা। নীলা আনমনে জবাব দিল, হুম। রনি জিজ্ঞেস করলো, তুমি কি আমার উপর রাগ করে আছো? নীলা এবার রনির দিকে তাকিয়ে উত্তর দিল, রাগ করব কেন? তুমি তোমার মনের কথা বলেছ, আর আমি আমার মনের কথা। রনি বলল, ওটা আমার মনের কথা ছিল না। নীলা বলল, তাহলে কি তোমার মনের কথা? রনি বলল, আমার মনের কথা হলো। রনি কথা শেষ করতে পারল না। তার আগে নীলা ওকে ধাক্কা দিয়ে ওর জায়গা থেকে সরিয়ে দিল। তারপর একটা বিকট শব্দ হলো, আর সেই সাথে রাকিবের চিৎকার। রনি থেমে গেল। পেছনে তাকিয়ে দেখে ওরা যেখানে দাঁড়িয়েছিল সেখান থেকে বেশ দূরে মাটিতে পড়ে আছে নীলার রক্তাক্ত দেহ। রাকিবের চিৎকারে চারপাশটা যেন মুহূর্তেই থেমে গেল। রনি দৌড়ে গিয়ে হাঁটু গেড়ে বসতেই হাত কেঁপে উঠল। নীলার মাথার পাশ দিয়ে ধীরে ধীরে রক্ত গড়িয়ে পড়ছে। চোখ দুটো আধখোলা, নিঃশ্বাসটা খুব ক্ষীণ। রনির গলা কাঁপছিল। রনির পুরো শরীর কাঁপছে। রনি বলল, নীলা চোখ খোলো। রাকিব প্রায় পাগলের মতো ছুটে এসে নীলার মাথাটা নিজের কোলে তুলে নিল। তার পুরো শরীর কাঁপছে। রাকিব চিৎকার করে বলে উঠল, কেউ অ্যাম্বুলেন্স ডাকেন প্লিজ। চারপাশে মানুষ জড়ো হতে লাগলো। কেউ মোবাইল বের করছে, কেউ ভয় পেয়ে দূরে দাঁড়িয়ে আছে। রনি বারবার বলছে, আমার জন্য, আমার জন্যই এমনটা হয়েছে। নীলার ঠোঁট হালকা নড়ল। আস্তে আস্তে বলল, রনি। রনির সাথে সাথে ঝুঁকে পড়ল। আমি আছি নীলা, কিছু হবে না তোমার, কোনো কিছুই হবে না। নীলা কষ্ট করে চোখ খুলতে চেষ্টা করলো। তারপর খুব আস্তে করে বলল, তুমি ঠিক আছো তো? এই কথাটা শুনে রনির বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। নিজের জীবন মৃত্যুর মাঝেও মেয়েটা ওর খোঁজ নিচ্ছে। রাকিব চোখের পানি আটকাতে না পেরে মুখ ফিরিয়ে নিল। তার গলা ভারী হয়ে গেছে। রাকিব অবাক হয়ে আস্তে আস্তে বলল, বোকা মেয়ে, নিজের এই অবস্থা, আর চিন্তা করছে রনির জন্য। ঠিক তখনই দূরে অ্যাম্বুলেন্সের সাইরেন শোনা গেল। রনি আর রাকিব দুজন মিলে দ্রুত নীলাকে উঠালো। নীলার হাতটা শক্ত করে ধরে রেখেছে রনি, যেন হাত ছেড়ে দিলেই মেয়েটা হারিয়ে যাবে। অ্যাম্বুলেন্সে ওঠার পর চারপাশে শুধু সাইরেনের শব্দ আর দমবন্ধ করা আতঙ্ক। রনি বারবার ডাকছে, নীলা চোখ বন্ধ করবে না, আমার দিকে তাকাও। রনি নীলার ঠান্ডা হয়ে আসা হাত দুটো নিজের হাতে চেপে ধরে ফিসফিস করে বলল, তোমার কিছু হলে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। প্লিজ নীলা, ফিরে এসো। নীলা খুব আস্তে চোখ মেলে রনির দিকে তাকালো। ঠোঁট দুটো হালকা কাঁপছে, কিন্তু কোনো শব্দ বের হলো না। তারপর ধীরে ধীরে চোখ দুটো বন্ধ হয়ে এলো। নীলা বলে রাকিব আর রনি একসাথে চিৎকার করে উঠল। অ্যাম্বুলেন্স তখন দ্রুত গতিতে হাসপাতালের দিকে ছুটে চলেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সৎ মায়ের অপবাদ গল্পের 7 নম্বর পর্ব এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবা। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবং আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিংক পিন কমেন্টে দেওয়া আছে। পেজের নাম রেদওয়ান অলওয়েজ অন ফায়ার। তো যাও আর আমার ভালোবাসার মানুষরা ভাইয়ের চ্যানেলটা ফলো দিয়ে রাখো। সেখানেও তোমাদের জন্য গল্প আপলোড করা হয় এবং যে কোনো ধরনের আপডেট তোমরা আমার ফেসবুক পেজে পেয়ে যাবা। তো যাও আর ভাইয়ের পেজটা ফলো করে দাও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।